Hello students, how are you? Hope you are all in the pink of health. I am Atul Roy and you are watching Bond Making and Bond Breaking channel. আজকে আমরা দেখি কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ভাইটাল একটা টপিক ভিভিটি পড়তে চলেছি। কারণ না ওয়ার্নার থিওরিতে আমরা দেখেছি যে সিএম এর দুই ধরনের ভ্যালেন্সি দেখাতে পারে, একটা প্রাইমারি ভ্যালেন্সি একটা সেকেন্ডারি ভ্যালেন্সি, এবং সেখান থেকেই আস্তে আস্তে ওয়ার্নার থিওরি অনেক লিমিটেশন আসতে থাকে এবং সেই লিমিটেশনকে দূর করার জন্য এবং তার ম্যাগনেটিক নেচার কি হবে, যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের সেই ম্যাগনেটিক নেচারটা কেমন হবে, তার ডাইপোল মোমেন্টের মান কি রকম হতে পারে, এই সব কিছু যাতে অ্যান্সার পাওয়া যায় তার জন্য আমাদেরকে কি করতে হবে, ভিভিটি। ওকে, সো ভিভিটি দেখো, যে কোনো একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড নিয়ে আমরা ভিভিটি সম্পর্কে আলোচনা করতে পারি। ঠিক আছে, সো দেখো একটা যে কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ড নিয়ে কি পড়তে চলেছি আমরা পড়তে চলেছি ভিভিটি। ওকে, আমরা পড়তে চলেছি ভিভিটি। দেখো যে কোনো একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড নিচ্ছি, যে কোনো, তার আগে বলে দিই তুমি ভালো করে মুখস্থ রাখবে, স্কুটি, ভ্যান, গার্ড, মে, ফে, কো, নিকেল, কপার, জিঙ্ক। আমরা ডি ব্লকের 3D সারিতে থাকা এই ডি ব্লক এলিমেন্ট, যে মেইন ডি ব্লক এলিমেন্ট, সেই ডি ব্লক এলিমেন্ট সম্পর্কে লিখলাম। যেখানে স্ক্যানাডিয়ামের অ্যাটমিক নাম্বার কত থেকে শুরু হচ্ছে, স্ক্যানাডিয়ামের 21 থেকে শুরু হচ্ছে, 21 থেকে শুরু হচ্ছে, রাইট? 21, 22, 23 করে 13 থেকে গিয়ে শেষ হচ্ছে কি না, অ্যাটমিক নাম্বার। কি শেষ হচ্ছে? অ্যাটমিক নাম্বার। ওকে, এবার যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখা যায় তাহলে কি হচ্ছে, প্রত্যেকের আগে আমার কি আছে, আর্গন। আর্গন আছে, আর্গনের অ্যাটমিক নাম্বার কত? 18। আর্গনের অ্যাটমিক নাম্বার কত? 18। তাহলে 21 করতে গেলে আর্গন তো 18 পেয়ে গেলাম, এর সাথে কি আছে 4s2, তাহলে 18 আর 2 কত হলো 20, আমরা আছে কত 21, তার মানে এইটার গেল 3d1। কি বোঝা গেল? 3d1 একই ভাবে কন্টিনিউ হতে থাকছে। এটা কত হলো 3d2, এটা কত হলো 3d3, এটা কত হলো 3d5, এটা কত হলো, অবশ্যই এখানে ক্ষেত্রে করব 4s2 কিন্তু এখানে ক্ষেত্রে হবে 4s1 যদি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন দেখা যায়। এটা ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু 4s2 3d5, দেন কন্টিনিউ হতে থাকবে 3d6 3d7 3d8, এখানে আবার হয়ে যাবে 4s1 3d10, আর এখানে 4s2 3d10। এটা হচ্ছে আমাদের আর্গন লেখার পর। ওকে, এটা কি দেখছি আমাদের আর্গন লেখার পর, দেখো এই হচ্ছে ডি ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। আর কি জানি আমরা জানি এস এর জন্য সেল লিখি একটা, বা ডিপি এর জন্য সেল লিখি তিনটে, আর ডি এর জন্য সেল লিখি কটা, পাঁচটা, 1 2 3 4 5। ওকে, প্রত্যেকের জন্য একটা করে প্লাস আপ মাইনাস আপ স্পিডে ইলেকট্রন পূর্তি হয়। যেমন সিঙ্গেলি প্রথমে ইলেকট্রন পূর্তি হবে এবং তারপর এখানে ইলেকট্রন পূর্তি হবে। বেসিক কনসেপ্ট, পিভিটি শুরু করার আগে বেসিক কনসেপ্টটা দরকার, বারবার করে আটকানোর থেকে প্রথম থেকে দেখতে হবে। আবার যদি ইলেকট্রন এখান থেকে স্ক্যানাডিয়াম না করে যদি স্ক্যানাডিয়াম 2 প্লাস করে, স্ক্যানাডিয়াম 2 প্লাস হয়, তাহলে স্ক্যানাডিয়াম 2 প্লাস মানে হচ্ছে স্ক্যানাডিয়াম থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে বেরিয়ে যাবে কোথা থেকে? বেরিয়ে যাবে এই 4s অরবিটাল থেকে। অর্থাৎ স্ক্যানাডিয়াম 2 প্লাস এর ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কি দেওয়া হচ্ছে, তাহলে আর্গন, যেটা লেখার বারবার করে কোনো প্রয়োজন নেই, আর্গন 4s2 বাদ, কারণ 4s 0 হয়ে গেছে, কি পড়ে থাকলো 3d1। বোঝা গেছে?
2 এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে এখান থেকে, তাহলে এই ক্ষেত্রে হয়ে গেল কি 3d1। মানে যখন ইলেকট্রন বার করব প্রথমে 4s থেকে বার করে নেব দুটো, তারপর d থেকে। বুঝে গেল? এটুকুটা বেসিক কনসেপ্ট পুরোপুরি হবে। ওকে চলো আচ্ছা, এবার আমরা দেখি আর কি কি শিখতে পারবো, আর এখান থেকে কি কি জানতে পারবো। ঠিক আছে, এগুলো পুরোপুরি বেসিক জিনিস। আবার দেখো, যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, কি বললাম, যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে সেগুলোকে বলবো আমরা প্যারা ম্যাগনেটিক সাবস্টেন্স। হলো, যদি কোনো যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, যদি পেয়ার্ড ইলেকট্রন থাকে, কি থাকে, পেয়ার্ড ইলেকট্রন, তাহলে সেগুলোকে কি বলবো আমরা, ডায়া ম্যাগনেটিক সাবস্টেন্সেস। ঠিক আছে, সেগুলো কি বলবো, ডায়া ম্যাগনেটিক সাবস্টেন্সেস। যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, আনপেয়ার্ড ইলেকট্রন মানে কি, সাপোজ ধরো আমার ডি তে আছে একটা, দুটো, তিনটে, পাঁচটা, এখানে ধর একটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন আছে, তিনটে ইলেকট্রন আছে, চারটে ইলেকট্রন আছে, পাঁচটা ইলেকট্রন আছে, ছটা ইলেকট্রন আছে, সাতটা ইলেকট্রন আছে। তুমি কার রাখলা, d7। তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে, 1 2 3। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন আছে আমার তিনটে। যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন আছে তাই এটা বলবো আমরা প্যারা ম্যাগনেটিক। কিন্তু যদি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে, মানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আমি এটাকে সরিয়ে দিয়ে এখানে দিলাম, তাহলে সবকটা পেয়ার আপ হয়ে আছে। তাহলে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাহলে সেটাকে আমরা বলে থাকবো তখন কি, ডায়া ম্যাগনেটিক। দেখো বোঝা যাবে। তাহলে প্রথমে কি দেখলাম, প্রথমে দেখলাম যে ডি ব্লক এলিমেন্ট যেগুলো রয়েছে মেইনলি 3d এলিমেন্ট, সেখানে ক্ষেত্রে কি দেখলাম যে 4s2 এবং 3d12 কন্টিনিউ হবে 3d10 পর্যন্ত, দুটো ব্যতিক্রম বাতিল। আর কি দেখলাম, আর দেখলাম যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে সেটা প্যারাম্যাগনেটিক বলবো, যদি পেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে সেটা ডায়াম্যাগনেটিক বলবো। আর কি দেখলাম, যদি ইলেকট্রন বেরিয়ে যায়, যেমন 2+ হলো, মানে কি ইলেকট্রনকে বার করতে বলেছে, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনকে কোথা থেকে বার করব, সেখানে ইলেকট্রনটাকে বার করব 4s2 থেকে প্রথমে ইলেকট্রনটা বেরিয়ে যাবে, তারপর d থেকে ইলেকট্রনটা বেরোবে, আউয়া প্রিন্সিপাল তাই বলছে। আচ্ছা, এবার দেখো আর কি দেখবো, মিউ, যেটাকে আমরা ডাইপোল মুভমেন্ট দিয়ে চিন্তা করছি বা চৌম্বক ভ্রামক বলছি, তার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে n * n+2। মিউ ভ্যালু ক্যালকুলেশন করতে হতে পারে, তো মিউ ইকুয়াল টু কি, n * n+2, যেটাকে আমরা চৌম্বক ভ্রামক বলছি। মিউ n ডিনোট করছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। কি ডিনোট করছে, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। কে ডিনোট করছে, n। তো মিউ ইকুয়াল টু কি হলো, √n * n+2। ঠিক আছে, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন, পেয়ার্ড ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন মিন্স আনপেয়ার্ড মানে প্যারাম্যাগনেটিক, পেয়ার্ড ইলেকট্রন মিন্স ডায়াম্যাগনেটিক। কি করে আমরা মিউ এর মান ক্যালকুলেট করব, তার ফর্মুলা হচ্ছে √n * n+2। সাপোজ এই সাবস্টেন্সের ক্ষেত্রে d7 এর ক্ষেত্রে কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তিনটে, তাহলে আমি কি বসাবো, n এর ভ্যালু কত বসাবো, 3। তাহলে এইটার জন্য হয়ে যাবে n এর ভ্যালু 3, 3 + 2, তাহলে হয়ে গেল আমার 3 2 5, 8 3 5 15, তাহলে √15 bm। এটা হচ্ছে মিউ এর মান। ঠিক আছে, বুঝা গেছে, এটা কার মান বার করলাম, মিউ এর মান বার করলাম। বুঝা গেছে বেসিক জিনিসগুলো। তাহলে আমার আনপেয়ার্ড ইলেকট্রন যদি থাকে প্যারাম্যাগনেটিক বলবো, যদি পেয়ার্ড ইলেকট্রন থাকে ডায়াম্যাগনেটিক বলবো, যদি মিউ এর মান বার করে দেয় ফর্মুলা বসাবো, আর nটা নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বসিয়ে দেবো। একদম পুরোপুরি হয়ে গেছে। চল এবার প্র্যাকটিস করে নিই। চল একটা এক্সাম্পলের সাহায্যে আমরা শুরু করি এবং আমরা দেখে নিই কি বলতে চাইছি। সাপোজ ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, NiCl4
কি দিচ্ছি NiCl4 এরকম একটা কম্পাউন্ড নিলাম, কি নিলাম NiCl4 2 মাইনাস, NiCl4 2 মাইনাস এরকম একটা কমপ্লেক্স নিলাম। এবার এই কমপ্লেক্সে কি করব, কি কি জিজ্ঞেস করতে পারে, একটা জিজ্ঞেস করতে পারে যে Ni এর মানে সেন্ট্রাল মেটাল অ্যাটমের Ni কি বলা হয়, সেন্ট্রাল মেটাল অ্যাটম। তাহলে এই সেন্ট্রাল মেটাল অ্যাটমের CMa লিখলাম, সেন্ট্রাল মেটাল অ্যাটমের হাইব্রিডাইজেশন কি জিজ্ঞেস করতে পারে, হাইব্রিডাইজেশন সেটা sp3 না sp3d না sp3d2, ঠিক আছে, এরকম কি লাগবে, সেপ লাগবে, বা dsp2, ঠিক আছে, এরকম যে কাদের ক্ষেত্রে কি রকম লাগছে, sp3d2 হতে পারে, d2sp3 হতে পারে, এদের মধ্যে কি কোনো কিছুটা পড়ছে, হাইব্রিডাইজেশন চেয়েছে। এবার এর সাথে সাথে কি ক্যালকুলেশন করবে, স্ট্রাকচার, স্ট্রাকচার এর এই কম্পাউন্ড যেটা আছে এর কম্পাউন্ডের কোঅর্ডিনেশন কম্পাউন্ডের স্ট্রাকচার কি হবে, এবং এই স্ট্রাকচার ডিপেন্ড করছে কিসের উপর, হাইব্রিডাইজেশনের উপর, ঠিক আছে, স্ট্রাকচার কিসের উপর ডিপেন্ড করছে, হাইব্রিডাইজেশন। যেমন ধরো sp3 যদি সেন্ট্রাল মেটাল অ্যাটম হয় sp3, তাহলে sp3 হলে স্ট্রাকচার কি রকম হয়, টেট্রাহেড্রাল, sp3 হলে কি হয়, টেট্রাহেড্রাল। যদি কোথাও হয়ে যায় dsp2, কোথাও যদি হয় dsp2, তাহলে সেটা দেখতে কি রকম হয়ে যাবে, স্কয়ার প্ল্যানার হয়ে গেছে, স্কয়ার প্ল্যানার। যদি sp3d হয় তাহলে কি হবে, sp3d তাহলে সেটা দেখতে যাবে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, যেটাকে আমরা বলি ট্রাইগোনাল বাইপিরামিডাল। আর যদি কোথাও sp3d2 বা d2sp3 হয় তাহলে সেক্ষেত্রে এর স্ট্রাকচার হয়ে যায় অষ্টতলকীয়। সেক্ষেত্রে স্ট্রাকচার কিরকম হয়, বুঝা গেছে। তাহলে আমরা কি করতে পারবো, হাইব্রিডাইজেশনের মাধ্যমে সেন্ট্রাল মেটাল অ্যাটমের যে হাইব্রিডাইজেশন আছে সেই হাইব্রিডাইজেশনের মাধ্যমে যদি হাইব্রিডাইজেশন sp3 বেরোয় তাহলে টেট্রাহেড্রাল হবে, যদি সেন্ট্রাল মেটাল অ্যাটমের হাইব্রিডাইজেশন sp3d বেরোয় তাহলে ট্রাইগোনাল বাইপিরামিডাল হবে, যদি sp3d2 বা d2sp3 বেরোয় তাহলে অক্টাহেড্রাল হবে, যদি dsp2 বেরোয় তাহলে কি হবে, স্কয়ার প্ল্যানার হবে। তাহলে সেন্ট্রাল মেটাল অ্যাটমের আমরা কি পাচ্ছি, হাইব্রিডাইজেশনের মাধ্যমে তাদের জিওমেট্রিক্যাল স্ট্রাকচার কি হবে সেই স্ট্রাকচারটা আমরা বলতে পারছি, রাইট। চলো আর কি ক্যালকুলেশন করতে হতে পারে, অবশ্যই সেটা ম্যাগনেটিক নেচার কি হবে সেটা ক্যালকুলেশন করতে হতে পারে, ঠিক আছে, ম্যাগনেটিক নেচার এর সাথে কি দিলাম, ম্যাগনেটিক নেচার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ম্যাগনেটিক নেচার কি হবে, ম্যাগনেটিক নেচার বলতে প্যারাম্যাগনেটিক হবে না ডায়াম্যাগনেটিক হবে সেটা ক্যালকুলেশন করতে হবে, ওকে। আর তার সাথে সাথে ক্যালকুলেশন করো ভ্যালু অফ মিউ, মিউ এর ভ্যালু কত হবে, এগুলোকে ক্যালকুলেশন করতে দিলাম, ওকে। এবার এরকম একটা সিম্পল কোঅর্ডিনেশন কম্পাউন্ড থাকলো, সেই কম্পাউন্ড থেকে সেন্ট্রাল মেটাল অ্যাটমের হাইব্রিডাইজেশন, সে ম্যাগনেটিক নেচার, তার স্ট্রাকচার, তার মিউ, এদের ভ্যালু ক্যালকুলেশন করতে হলো, ওকে। চলো দেখি কি করে করবো। সবসময় একটা কথা মনে রাখতে হবে, যদি এটা এই যে লিগ্যান্ড আছে, লিগ্যান্ডটা কি রকম আছে, অর্থাৎ নেচার অফ লিগ্যান্ড এটাও দিতে পারি, এখানে লিখে দিলাম নেচার অফ লিগ্যান্ড, এটা ক্যালকুলেশন করো। নেচার অফ লিগ্যান্ড, এই লিগ্যান্ডটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না উইক ফিল্ড লিগ্যান্ড সেটা লেখো, নেচার অফ লিগ্যান্ড। তো এতগুলো ক্যালকুলেশন করা যাবে পিপিটি দিয়ে, চলো আমরা দেখে নিই। তাহলে প্রথমে কি করব, এটাকে x ধরলাম, এটাকে -1 ধরলাম, ওকে। সো x - 4 -1 and 4, তাহলে কি কত হলো, x - 4 সমান এখানে কত আছে -2, -4 টার দিকে গেলে x সমান কত হয়ে যাবে 2, x সমান কত হলো ভ্যালু 2। তাহলে x1 ভ্যালু 2 মিন্স ni হয়ে গেল 2 প্লাস, ni হয়ে গেল 2 প্লাস, বোঝা গেছে কি বলতে চাইছি। প্রথমে কি করলাম, এখান থেকে x এর ভ্যালুটা বার করলাম, x এর ভ্যালু বের হলো মানে x এর যত ভ্যালু বের হলো ni হচ্ছে তত ভ্যালু, তাহলে ni কত হলো 2 প্লাস। আচ্ছা ni আছে কোথায়, যেমন ধরো যদি দেখি যে স্কুটি, ভ্যান, কার, মে, ফে, কো, নি, তাহলে আছে কততে, 1 2 3 4 5 6 7 8, 8 মিন্স এখানে 8 হচ্ছে 8 নাম্বার আছে,
তাহলে 8 নাম্বারের সাথে 20 অ্যাড করতে হয়, তাহলে কত হয় 28 অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার 28, 28 থেকে কত বাদ 2 প্লাস হয়ে যাবে, মানে দুটো বাদ, তাহলে 28 থেকে দুটো বাদ দিলে কত হলো 26। এই যে দুটো ইলেকট্রন বাদ গেছে, দুটো ইলেকট্রন কোথা থেকে যাবে 4s2 থেকে কাট অফ হয়ে 4s0 হয়ে গেছে। তাহলে 26 এর মধ্যে 18টা বাদ দিয়ে যা পাবো সব ডি তে লিখবো। তাহলে 26 থেকে 18 বাদ দিলাম, কত হলো 8 পড়ে থাকলো, ঠিক আছে। তাহলে এই 8টা কার ইলেকট্রন, ডি এর ইলেকট্রন। তাহলে ni2+ এর কি পেলাম, d8 পেলাম। বোঝা গেছে এইটুকুটা, বোঝা গেছে। আচ্ছা, তাহলে কি পেলাম, d8 পেলাম। চলো এবার d8 কে লিখছি, 1 2 3 4 5, এটা কার 3d। আচ্ছা, এর সাথে 4s লিখলাম যেটা 0 আছে, এটা কত 4s, তারপরে p লিখলাম, এটা কত 4p, এরপরে 4d ও আছে, 4d, এটা কি পেলাম 4d, ঠিক আছে, বোঝা গেছে। 3d লিখলাম, 4s লিখলাম, সবকটাকে লিখে দিয়েছি। 8 আছে, 8 1 2 3 4 5 6 7 8। এইবার ক্লোরিনটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, কি সিরিজ, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। ওকে, ডেসক্রিপশন বক্সে স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা পুরোপুরি ভাবে দেওয়া থাকবে। ওই স্পেকট্রোকেমিক্যাল সিরিজ অনুসারে কোনটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কোনটা উইক ফিল্ড লিগ্যান্ড সেটা বোঝা যাবে। তাহলে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ অনুসারে Cl হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, আর উইক ফিল্ড লিগ্যান্ড যদি হয় এইগুলো এরকম ভাবেই থাকবে, আনপেয়ার্ড হয়ে থাকবে। এবার যদি এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হতো, এটা যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হতো তাহলে কি হতো, এই ইলেকট্রনটা এটার সাথে পেয়ারড আপ করতো, কিন্তু এটা তো পেয়ারড আপ করতে পারছে না। কেন পারছে না, কারণ হচ্ছে Cl টা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নয়। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না হলে কি হবে, এটা আনপেয়ার্ডই থাকবে। বোঝা গেছে। যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হতো এটা উঠে গিয়ে এখানে এখান থেকে উঠতো, ওঠার পর এখানে বসে যেত, তাহলে কি হতো উইক ফিল্ড লিগ্যান্ড, মানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের মতো কাজ হতো। এটা উইক ফিল্ড লিগ্যান্ডের মতো কাজ করো। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে কি হতো, এখান থেকে উঠতো, এখানে পেয়ারড হয়ে যেত এই ইলেকট্রনটাই। কিন্তু যেহেতু এটা উইক ফিল্ড লিগ্যান্ড তার তো কোনো ব্যাপার না, তাহলে এরকমই থাকলো। হলো, তাহলে আমি কি পেলাম, প্রথমে সেন্ট্রাল মেটাল অ্যাটম, সেন্ট্রাল মেটালের অ্যাটমের হাইব্রিডেশন বার করব। বেশ, তাহলে এবার ক্লোরিন কটা আছে, ক্লোরিন আছে, নাম্বার অফ ক্লোরিন কত 4টে, নাম্বার অফ ক্লোরিন, প্রত্যেকটা ক্লোরিন এক একটা ফাঁকা হওয়া চাই, তাহলে 4টে ক্লোরিন লাগবে। তাহলে এখানে একটা Cl ঢুকতে পারে, 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 4টে Cl আছে। তাহলে এখানে কি পেলাম, এখানে পেলাম একটা S পেয়েছি, 3টে P পেয়েছি, তাহলে হাইব্রিডেশন করতে হলো sp3। তাহলে আমার কি হলো, হাইব্রিডেশনটা বেরিয়ে গেল। ফার্স্ট স্ট্রাকচার, যেহেতু হাইব্রিডেশন পেয়ে গেছি তার জন্য স্ট্রাকচারটা কি হয়ে গেল, টেট্রাহেড্রাল। তাহলে দেখতে কেমন হবে, ni টা মাঝে থাকবে, টেট্রাহেড্রাল দেখতে হবে, ni টা মাঝে থাকবে, আর Cl, এখানে একটা Cl, এখানে একটা Cl, এখানে একটা Cl, এখানে একটা Cl, তাহলে টোটাল কত হলো, এটা Cl4। তাহলে এখন কি পেলাম, সেন্ট্রাল মেটাল অ্যাটমের হাইব্রিডাইজেশন পেলাম আর স্ট্রাকচার পেলাম। ওকে, স্ট্রাকচারটা লিখে দিয়েছি। এবার কি বার করব, ম্যাগনেটিক নেচার। ম্যাগনেটিক নেচার কিসের উপর ডিপেন্ড করছে, আনপেয়ার্ড ইলেকট্রন আছে কিনা, আছে আনপেয়ার্ড ইলেকট্রন, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত 2, তাহলে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আছে আনপেয়ার্ড ইলেকট্রন দুটো হলেও আছে। তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যেহেতু আছে তার জন্য এদেরকে কি বলবো আমরা, প্যারা ম্যাগনেটিক। কি বলবো, প্যারা ম্যাগনেটিক। তাহলে আমি কি কি পেলাম দেখো, নেচার অফ লিগ্যান্ড পেয়ে গেলাম, যে এটা উইক ফিল্ড লিগ্যান্ড। কোথা থেকে পেলাম, স্পেকট্রোকেমিক্যাল সিরিজে। কোথায় দেওয়া আছে, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আচ্ছা, সেন্ট্রাল মেটাল অ্যাটমের হাইব্রিডাইজেশন পেলাম sp3। আচ্ছা, স্ট্রাকচার পেলাম sp3 বলে জানি টেট্রাহেড্রাল হয়, মানে এরকম দেখতে হবে অনেকটা। তাহলে সেন্ট্রাল মেটাল অ্যাটমে ni আছে, ni বসিয়ে দিলাম, 4টে Cl আছে, 4টে Cl বসিয়ে দিলাম, টেট্রাহেড্রালি সাজানো হয়ে গেল। আচ্ছা, সেন্ট্রাল মেটাল অ্যাটম পেলাম, স্ট্রাকচার পেলাম, নেচার অফ লিগ্যান্ড পেলাম, ম্যাগনেটিক নেচার পেলাম, প্যারাম্যাগনেটিক মিউ এর মান বার করতে হবে শুধুমাত্র। তাহলে মিউ ইকুয়াল টু কি পেলাম, বলেছি কি √n × n+2। এবার এদের ভ্যালু কত দেখো, দুটো লিখেছি, দুটোর জন্য প্যারাম্যাগনেটিক হলো, তাহলে ভ্যালু কত আসবে, √2 × 2 + 2, তাহলে কত হয়ে গেল, 2 2 4, তাহলে 8, তাহলে √8 বোর ম্যাগনেটন।
দেখো বোঝা গেছে কিনা। এইভাবে আমরা কি করতে পারি, একটা ভিভিটি সলভের মাধ্যমে তার হাইব্রিডাইজেশন, তার ম্যাগনেটিক নেচার, তার মিউ, তার চৌম্বক ভ্রামকের মান, তার স্ট্রাকচার সবকিছু আমরা কি করতে পারবো, ক্যালকুলেশন করতে পারবো। বোঝা গেছে? একটু সহজ ব্যাপার। চলো আর একটা এক্সাম্পল দেখি, যাতে পুরোপুরি ব্যাপারটা আরেকটু বেশি ভালো করে ক্লিয়ার হয়। চলো নেক্সট এক্সাম্পল দিচ্ছি, যাতে সমস্ত ব্যাপারটা যা যা ব্যাপার দেখলাম সেই সমস্ত ব্যাপারটাতে সুন্দরভাবে আমরা ক্লিয়ার করতে। ওকে, এবং আমরা ক্লিয়ার করবো। আচ্ছা চলো নিচ্ছি NiCN হোল ফর, কি দিচ্ছি দেখো ভালো করে, NiCN হোল ফর 2 মাইনাস, এটা আগেরটা যা যা করেছিলাম, যেভাবে করেছিলাম, এটাও আমরা সেইভাবেই করব। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না তাতে করতে। দেখো চলো স্টার্ট। দেখো এটা কত, এটা x, এটা কত -1, তাহলে কি পেলাম x, এটার জন্য -1 আর 4 কত পেলাম -4, সমান কি আছে -2, তাহলে x সমান কি পাচ্ছি -2 প্লাস 4 সমান x সমান কি পাচ্ছি 2, x সমান কত পেলাম 2, তাহলে ni চার্জ কত হলো ni 2 প্লাস। বোঝা গেছে এইটুকুটা? প্রথমে কি করলাম, অক্সিডেশন নাম্বার বার করলাম, অক্সিডেশন নাম্বার বার করার পর যে চার্জটা পেয়েছি ওই চার্জটা নিকেলে বসিয়ে দিলাম, তাহলে নিকেল 2 প্লাস হলো নিকেলের চার্জ। এর কি করব, ইলেকট্রনিক কনফিগারেশন কি বার করব, ইলেকট্রনিক কনফিগারেশন কি বার করব, ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে Ni2 এর ইলেকট্রনিক কনফিগারেশন একটু আগে কি বললাম, আর্গন 18 4s2 18 দিয়ে 20 গেল, স্কু টি ভ্যান কার মে ফে কো নিকেল, নিকেল মিন্স 8 20 আর 88 আছে, এটা শুধু কার করছি নিকেলের ক্ষেত্রে, নিকেল কততে আছে অ্যাটমিক নাম্বার 28, 18 2 20 দেন 3d 8, তাই তো 18 to 20 28। এবার কি করব, নিকেল 2 প্লাস, তার মানে দুটো বেরিয়ে যাবে কোথা থেকে, 4s থেকে, সো কি দাঁড়ালো আর্গন যার অ্যাটমিক নাম্বার 18 4s থেকে বেরিয়ে গেছে, মানে 4s 0 আর 3d দাঁড়ালো 8, তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে সেটা পেলাম। ওকে, বোঝা গেছে কি পেলাম, ইলেকট্রনিক কনফিগারেশন। এবার ইলেকট্রনিক কনফিগারেশন অনুসারে সাজিয়ে দিই, 3d 8 আছে, 3d 8 আছে, 1 2 3 4 5 1 2 3 4 5 6 হলো 3d, 3d এর কার জন্য হলো 3d এর জন্য। নেক্সট কি হবে, এটা কার জন্য হলো 4s এর জন্য। আরেকটা কি নেব, কার জন্য হবে 4p এর জন্য। আরেকটা কি নেব 1 2 3 4 5 কার জন্য নেব 4d এর জন্য। বুঝা গেছে? এবার কি বললাম, ঘরগুলোকে সাজিয়ে দিলাম। এবার এখানে কি দেখতে পাচ্ছি, কি আছে 3d 8, তাহলে 3d তে 8টা ইলেকট্রন আমাকে ভরতে হবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, কটা ইলেকট্রন বললাম 5টা ইলেকট্রন বললাম, আছে কটা 8টা, এখনো ভরতে হবে, তাহলে 6টা 7টা 8টা। এইবার ব্যাপার হচ্ছে আমাকে কি দেখতে হবে, নেচার অফ দ্য লিগ্যান্ড। Cn টা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। ওকে, Cn টা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডে কি হবে পেয়ার আপ। তো কি দেখছি, এটা পেয়ার আপ হবে, এখানে পেয়ার আপ হবে, তাহলে পেয়ার আপ হলে কি রকম হয়ে যাচ্ছে, পেয়ার আপ যদি হয় একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা 7টা 8টা, এই ইলেকট্রনটা পেয়ার আপ হয়ে গেছিল, এখানে গেছে, তাহলে এটা হয়ে গেল আমার, এটা পেয়ার আপ হওয়ার পর। কেন পেয়ার আপ হলো,
কারণ হচ্ছে আমরা যে লিগ্যান্ডটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। ওকে, আচ্ছা এস পি আর ডি আছে। এবার দেখো আমরা কি নিয়েছি, লিগ্যান্ড আছে কটা, সিএন আছে 4টে, নাম্বার অফ লিগ্যান্ড কত 4। তাহলে আমার এখানে একটা থাকলো, এখানে একটা থাকলো, এখানে একটা থাকলো, এখানে একটা থাকলো, নাম্বার অফ লিগ্যান্ড হয়ে গেল। তাহলে এখান থেকে এতটা নিয়েছি, কাকে নিয়েছি, একটা 3D থেকে নিয়েছি, একটা 4S থেকে নিয়েছি, 4P থেকে দুটো নিয়েছি, D থেকে একটা নিয়েছি তাহলে D, S এ একটা নিয়েছি তাহলে S, P তে দুটো নিয়েছি তাহলে P2, DSP2। কি পেলাম, DSP2। তাহলে প্রথমে লিগ্যান্ডের নেচার পেয়েছি, তারপর কি পেয়ে গেছি, হাইব্রিডাইজেশন পেয়ে গেছি। এবার হাইব্রিডাইজেশন যখনই পেয়ে গেছি DSP2, তাহলে কি পাবো, এর স্ট্রাকচার কি সেটা পেয়ে যাবো। তাহলে এই স্ট্রাকচার কি, DSP2 এর স্কয়ার প্লেনার, মানে নিকেল এখানে থাকবে আর 4টে হাতে 4টে সিএন থাকবে। কোথা থেকে পেলাম, হাইব্রিডাইজেশন থেকে। তাহলে যেই হাইব্রিডাইজেশন শিখে গেলাম, এই হাইব্রিডাইজেশনের কি রকম স্ট্রাকচার হয় সেটা লিখে দিলাম, হাইব্রিডাইজেশনের কি রকম স্ট্রাকচার হয় লিখে দিলাম। আর এখান থেকেও পেয়ে গেলাম, এটা হচ্ছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে কি বললাম, এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়েছে বলে কি হলো, এই ইলেকট্রনটা এখানে পেয়ার্ড আপ হলো। কোনো আনপেয়ার্ড ইলেকট্রন আছে এখানে, এখানে নয়, পেয়ার্ড আপ হওয়ার পর কোনো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, নো আনপেয়ার্ড, নো আনপেয়ার্ড ইলেকট্রন, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। তাহলে নামটা, যদি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে তাহলে তাকে কি বলবো, ডায়াম্যাগনেটিক। তাহলে এর নেচার কি হলো, ম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। আর যেহেতু কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই তাহলে n এর ভ্যালু তো 0, তাহলে নিশ্চয়ই মিউ এর ভ্যালু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে মিউ এর ভ্যালু 0, ডায়াম্যাগনেটিক, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 0, স্ট্রাকচার স্কয়ার প্লেনার, হাইব্রিডাইজেশন DSP2, চার্জ Ni2 প্লাস অফ দা সেন্ট্রাল মেটাল অ্যাটম। তো এইভাবে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ভিভিটি কমপ্লিট করতে হবে। তাহলে ভিভিটি করতে গেলে প্রথমে কি দেখতে হবে, আমাদেরকে দেখতে হবে ডি, যে ঘরটা রয়েছে 3D ঘরটা, মেইনলি 3D ঘরটা কি দেখতে হবে, 3D1 থেকে শুরু হয় একদম 3D10 পর্যন্ত আমরা গুণে নেব হাতে, স্ক্যানাডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত। স্ক্যানাডিয়াম থেকে গুনতে গুনতে যত পাবো, সাপোজ স্ক্যানাডিয়াম থেকে গুনতে গুনতে 4 এ গেলাম, তাহলে 4 এর সাথে 20 যোগ করব, তাহলে 4 এর সাথে 20 যোগ করলে 24 হবে, ওটা জোট অ্যাটমিক নাম্বার। এবং সেখান থেকে আমরা কি করব, যতগুলো চার্জ হবে, এই যে Ni2 প্লাস হয়েছে, তাহলে সেই ইলেকট্রনটা বার করে দেবো। বোঝা গেল কি বললাম, যেটা হবে মানে 24 যদি হয় দুটো বার করে 22 করব, আর দুটোটা বের হবে কোথা থেকে, মনে রাখতে হবে 4s থেকে। তাহলে প্রথমে কি করব, 4s থেকে ইলেকট্রনটা বার করে দেবো। প্রথমে কম্পাউন্ডের ইলেকট্রনিক কনফিগারেশন, তারপর কম্পাউন্ডের যেটা চার্জ হলো তার ইলেকট্রনিক কনফিগারেশন বার করব। সেটা করার সময় প্রথমেই 4s থেকে বার করব ইলেকট্রন, তারপর 3D থেকে যদি দরকার হয়, ঠিক আছে। এবার তার কি করব, ঘর করব, ঘরের মধ্যে ইলেকট্রনগুলোকে লিখবো, লেখার পর কি করব, সেটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, যে লিগ্যান্ডটা নিয়ে কাজ করছে সেটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না উইক ফিল্ড লিগ্যান্ড দেখবো। যদি স্ট্রং ফিল্ড বা উইক ফিল্ডের মধ্যে কোনো লিগ্যান্ড হয় তাহলে কি করব, যদি উইক ফিল্ড হয় তাহলে তো কোনো কিছু সরানো করা দরকার নেই, যেমন ইলেকট্রন আছে তেমনি ইলেকট্রন তুলতে হবে যদি উইক ফিল্ড হয়। এবং ইলেকট্রনগুলোকে ভরার পর দেখবো কোনো আনপেয়ার্ড ইলেকট্রন আছে কিনা। যদি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যদি থাকে তাহলে সেটা প্যারাম্যাগনেটিক বলবো, আর যদি না থাকে তাহলে ডায়াম্যাগনেটিক বলবো। সেটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে। বাট স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে কি বলবো, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে পেয়ার্ড আপ করে দেবো। যেমন এইটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড পেয়েছি, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডে এই ইলেকট্রনটাকে এখানে পেয়ার্ড আপ করে দিয়েছি, তাহলে পেয়ার্ড আপ করে দিলাম, তাহলে এখানে একটা ভ্যাকেন্ট ঘর পেয়েছি। এবার আমাকে নাম্বার অফ লিগ্যান্ড কতগুলো রয়েছে, 4টে লিগ্যান্ড রয়েছে, এবং 4টে লিগ্যান্ডকে ওই ঘরের মধ্যে ভরতে হবে। তাহলে একটা তো এখানে ফাঁকা পেয়েছি, তার জন্য একটা লিগ্যান্ড এখানে দিয়েছি, তারপর একটা এখানে দিয়েছি, তারপর 3টে এখানে দিয়েছি, তাহলে 1 2 3 4 4টে লিগ্যান্ড ছিল, আমি 4টে আমরা পূরণ করে দিয়েছি। কোথা থেকে, একটা ডি থেকে নিয়েছি, একটা এস থেকে নিয়েছি, দুটো পি থেকে নিয়েছি, তাহলে DSP2 হাইব্রিডেশন বার করলাম। এই অনুসারে আমি কি করব, যে সেটা দেখতে কেমন, তার জিওমেট্রিক্যাল স্ট্রাকচার কি রকম হবে সেটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখে নেব যে এটা করার পর কোনো কি আনপেয়ার্ড ইলেকট্রন থাকলো, যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে বলবো প্যারাম্যাগনেটিক, যদি না থাকে তাহলে বলবো ডায়াম্যাগনেটিক। তাহলে লিখে দাও ডায়াম্যাগনেটিক, এখানে ডায়াম্যাগনেটিক হয়েছে বলে, আগেরটা প্যারাম্যাগনেটিক হয়েছে বলে। যদি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে ডাইপোল মিউ এর মানটা বার করা খুবই ইজি হবে। ওকে, তো মিউ মানে ফর্মুলা আছে n * n + 2, n ডিনোট হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 0, তার জন্য মিউ এর ভ্যালু হচ্ছে 0। সো এইভাবে আমরা খুব সহজে ভিভিটির যে কোনো প্রবলেমকে সলভ করতে
পারবো। আশা করি ভিডিওটা খুব তোমাদেরকে হেল্প করেছে। যদি হেল্প করে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং খুব ভালো থাকবে। কিপ স্টাডিং, টেক কেয়ার অফ ইউর হেলথ। গুড বাই।